সুন্দরবন নামটা শুনলেই যেন কেমন এক অদ্ভুত শিহরণ জাগে। অসংখ্য নদী, খাড়ি, ম্যানগ্রোভের অরণ্য আর সেই গভীর নীরবতা, যেখানে মানুষের চেয়ে অজানা শক্তির উপস্থিতি বেশি অনুভব হয়। দিনের বেলা যতটা সুন্দর, রাতের বেলা ততটাই ভয়ঙ্কর। লোকমুখে একটা গল্প বহুদিন ধরে ঘুরে বেড়ায় সুন্দরবনের এক নির্দিষ্ট নদীর বাঁকে, যেখানে জ্যোৎস্নার আলো পড়লে পানির ওপর অদ্ভুত ছায়া নড়ে ওঠে। সেই জায়গায় নাকি একদল শিকারী বহু বছর আগে গিয়েছিল, কিন্তু তারা আর কোনোদিন ফিরে আসেনি। অর্ণব, শুভ, দীপ আর সায়ন, 4 বন্ধু। শহরের একঘেয়ে জীবনে হাঁপিয়ে উঠে তারা ঠিক করল একটু অ্যাডভেঞ্চার করা যাক। বন, নদী আর শিকার সব মিলিয়ে সুন্দরবনই তাদের কাছে সবচেয়ে রোমাঞ্চকর মনে হলো। গ্রামের এক মাঝি নাম কালু তাদের নৌপায় করে ভেতরের দিকে নিয়ে যাচ্ছিল। কালু মাঝি বারবার বলছিল, বাবুরা, বেশি ভেতরে যাইয়েন না, একটা জায়গা আছে, ওইখানে কেউ গেলে আর ফেরে না। অর্ণব হেসি বলল, এসব কুসংস্কার, আমরা শুধু ঘুরতে এসেছি, ভয় পেতে না। কালু চুপ করে গেল, কিন্তু তার চোখে একটা অদ্ভুত ভয় ছিল। দুপুরের পর তারা জঙ্গলের ভেতর আরও এগিয়ে গেল। চারপাশে কেবল গাছ আর গাছ, মাঝে মাঝে দূরে হরিণের ছুটে যাওয়ার শব্দ আর কোথাও একটা বাঘের গর্জন। শুভ বলল, দেখ, এখানে শিকার করলে কেমন হয়? সায়ন বলল, সন্ধে হয়ে আসছে, ফিরে যাওয়াই ভালো। কিন্তু তখনই তারা একটা সরু নদীর ধারে পৌঁছালো। নদীর জল স্থির, যেন কেউ শ্বাস নিচ্ছে না। দীপ বলল, এই জায়গাটা অদ্ভুত লাগছে। সন্ধ্যা নামল খুব দ্রুত। হঠাৎ তারা খেয়াল করল চারপাশে কোনো শব্দ নেই, না পাখির ডাক, না বাতাসের আওয়াজ, শুধু নদীর জল আর সেই জ্যোৎস্নার আলো। হঠাৎ শুভ চিৎকার করে উঠল, ওই দেখ! নদীর ওপারে কুয়াশার মধ্যে কিছু ছায়া দাঁড়িয়ে আছে। মানুষের মতো, কিন্তু পুরোপুরি মানুষ নয়। ছায়াগুলো ধীরে ধীরে এগিয়ে আসছিল। অর্ণব চিৎকার করে বলল, কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু একটা ভয়ঙ্কর ফিসফিস শব্দ, ফিরে যাও। দীপ কাঁপতে কাঁপতে বলল, চল চল, এখান থেকে যাই। কিন্তু তখনই তারা দেখল ছায়াগুলোর মুখ স্পষ্ট হয়ে উঠছে। চোখ দুটো ফাঁকা, মুখে শুকনো রক্তের দাগ, শরীর ছেঁড়া কাপড়ে ঢাকা। সায়ন ফিসফিস করে বলল, এরা মানুষ না। হঠাৎ ছায়াগুলোর একজন সামনে এগিয়ে এলো, তার গলা ভাঙা, শুকনো। আমরা ফিরতে পারিনি। অর্ণব ভয়ে জমে গেল, তোমরা কে? আমরা শিকারী, অনেক বছর আগে এখানে এসেছিলাম। জ্যোৎস্নার রাতে এই নদীর ডাকে এসেছিলাম, তারপর আমরা আর ফিরিনি। হঠাৎ নদীর জল কাঁপতে শুরু করলো। নদীর ভেতর থেকে যেন হাত বেরিয়ে আসছে, অসংখ্য হাত। শুভ চিৎকার করে উঠল, দৌড়াও! 4 জন দৌড়াতে শুরু করলো, কিন্তু যতই দৌড়ায় তারা যেন একই জায়গায় ফিরে আসে। জঙ্গলের পথ বদলে যাচ্ছে, গাছগুলো যেন নড়ছে, ছায়াগুলো তাদের ঘিরে ফেলছে। হঠাৎ দীপ পড়ে গেল, তার পা কেউ ধরে ফেলেছে। নিচে তাকিয়ে এসে দেখল, মাটি নয়, কাদা নয়, অসংখ্য হাত তাকে টেনে নিচ্ছে। দীপ চিৎকার করল, বাঁচাও! কিন্তু কেউ তাকে বাঁচাতে পারল না। এক মুহূর্তে সে অদৃশ্য হয়ে গেল। অর্ণব, শুভ আর সায়ন দৌড়াতে থাকল। তারা শুনতে পাচ্ছিল দীপের চিৎকার আর সেই শিকারীদের ফিসফিস, তোমরাও আমাদের মতো হবে। একসময় তারা একটা নৌকার কাছে পৌঁছালো। কালু মাঝি দাঁড়িয়ে আছে, তার মুখে ভয়ের ছাপ। আমি তো বলছিলাম, বাবুরা, ওই জায়গায় যাইয়েন না। তারা দ্রুত নৌকায় উঠল, নৌকা ছাড়ল, কিন্তু মাঝ নদীতে এসে তারা বুঝল কিছু একটা ভুল। কালু মাঝি ধীরে ধীরে তাদের দিকে ঘুরল, তার চোখ দুটো ফাঁকা, মুখে সেই একই শুকনো হাসি। সে বলল, ফিরে যাওয়ার রাস্তা আর নেই। পরের দিন সকালে গ্রামের লোকেরা নদীর ধারে একটা খালি নৌকা পেল। ভেতরে কেউ নেই, শুধু কিছু রক্তের দাগ আর কাদা মাটিতে আঁচড়ের চিহ্ন।
আজও লোকেরা বলে, জ্যোৎস্না রাতে যদি সেই নদীর ধারে যাও তাহলে তুমি দেখতে পাবে কিছু ছায়া দাঁড়িয়ে আছে। তারা তোমাকে ডাকবে, তারা বলবে, চল শিকারে যাই। আর যদি তুমি তাদের ডাকে সাড়া দাও তাহলে তুমি আর কোনোদিন ফিরবে না, কারণ তখন তুমি আর মানুষ থাকবে না, তুমি হয়ে যাবে জ্যোৎস্না রাতে আর একটা ছায়া।